সবকিছু আমাদের কাছে আসে, প্রাণপণ চেষ্টা করে। ভাই আমাদের তো পালাবার পথ নাই, আমরা যেদিকে যাই ঝুলাবে, এটা হচ্ছে রিয়েলিটি ভাই। রাতের থেকেই আপনার ভোট কেন্দ্র দখল, রাতের থেকেই আপনার গোপন ভোট শুরু, দুই প্রার্থীদের মধ্যে তাদের মধ্যে সহিংসতা, হামলা, ভোট কেন্দ্রের উপর হামলা, এই তথ্য তো সারা রাত ধরে বেরোচ্ছে, সারা দিন ধরে বেরোচ্ছে। আর আপনার মানুষ কতটা অংশগ্রহণ করতে গিয়েছে, আপনাদের অফিসিয়াল তো সংখ্যা সকালবেলা সামান্য একটু ছিল, তারপর তারা বাড়াচ্ছে দিনের। তবে ভোট কেন্দ্রে দেখা যায় মাঝে মধ্যে কিছু লোক আছে, কিছু কেন্দ্রে লোক আছে, বা তাছাড়া লোকজন নাই। তারপর আপনার অনেকেই যারা ভোট দিতে যাচ্ছে গিয়ে দেখছে যে তাদের ভোট অলরেডি দেওয়াই হয়ে গেছে। সো এটা তো কোনো নির্বাচনই হয়, এটা নির্বাচন যেখানে অর্ধেক দল বাদ দেওয়া হয় গায়ের জোরে, সেটা কিভাবে নির্বাচন হয়? আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে, আওয়ামী লীগ নির্যাতিত এখন, তো এইখানে তো আপনার ভাঙন হওয়ার প্রশ্নই উঠে না। কারণ আমাদের হাজার হাজার, গত কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের 20,000-এর উপর গ্রেফতার হয়েছে। গত 1.5 বছরে আমাদের হাজার হাজার নেতারা, কর্মীরা জেলে আছে এখনো কোনো বিচার ছাড়া। আর বাকিদের তো দেশ ছেড়ে, অনেকের হাজার হাজারের দেশ ছেড়ে ভেগে যেতে হয়েছে, কারণ তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার যে নিজের বাড়ি, আমার বাবার বানানো বাড়ি, সেই 40 বছর পুরানো বাড়ি, ওই বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন তো বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিস্থিতিই নাই। তো সেখানে রাজনৈতিক দলের কি হবে এটা এখন চিন্তা করে কোনো লাভ নেই, এটা ভবিষ্যতেই দেখা যাবে। আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল আর দেশের সব থেকে পুরানো দল। আওয়ামী লীগ মুছে যাবে না, আওয়ামী লীগ ফেরার প্রশ্ন না, আওয়ামী লীগ দেশে আছে। এই দেখেন, এই নির্বাচনে দেশের অর্ধেকের বেশি মানুষ কিন্তু ভোট দেন, তারা বেশিরভাগ আওয়ামী লীগের সমর্থক। তো আওয়ামী লীগ দেশে আছে। এখন আমাদের নেতাদের উপর যে নির্যাতন হচ্ছে, যেটা আপনি বললেন, তাদেরকে তো দেশে ফিরলে গ্রেফতার করা হবে, জেলে নেওয়া হবে, হত্যা করা হবে। গত 1.5 বছরে 500-র উপর আমাদের নেতাকর্মী হত্যা করা হয়েছে। তাদের মধ্যে প্রায় 35 জনের মতন পুলিশের কারাগারেই হত্যা করা হয়েছে। তো এখন তো সেই পরিস্থিতিই নাই। আপনি যদি একটা গণতন্ত্রের কথা বলেন, সব থেকে বড় দল, যেটা সব থেকে পুরানো দল, তাদেরকে যদি আপনি গায়ের জোরে এভাবে নির্যাতন করে ব্যান করে রাখেন, তো তারা ফিরবে কিভাবে? আওয়ামী লীগ যদি ক্ষমা চায় তাহলে তারা ছাড় দিয়ে দেবে, নির্বাচন তো করে ফেলেছে। আমরা বারবার বলেছি এখানে, আমার মা নিজে ব্যক্তিগতভাবে জুলাই 24 সালেই যারা নিহত হয়েছে তাদের পরিবারদের সাথে দেখা করেছেন, তাদেরকে ওয়াদা করেছেন বিচার হবে। তবে আমরা একটা জুডিশিয়াল কমিটিও গঠন করেছিলাম, সেই কমিটিকে তো এই সরকার এসে বাতিল করে দিয়েছে। শুধু সেটা না, আওয়ামী লীগের তো শত শত কর্মী হত্যা হয়েছে, যারা তাদেরকে হত্যা করেছে তাদেরকে কিন্তু এই সরকার ইনডেমনিটি দিয়েছে, আইনগতভাবে ইনডেমনিটি দিয়েছে, যে যারা প্রোটেস্টার, তাদের বিরুদ্ধে কোনো আইনগত বিচার হবে না। তো আপনি এক হাতে আপনি হত্যাকাণ্ডর ইনডেমনিটি দিচ্ছেন, আরেক হাতে আপনি ক্ষমা চাচ্ছেন, ক্ষমার দাবি করছেন, সেটা কিভাবে হয় সেটা আমাকে বুঝান। যে এক সেট হত্যাকাণ্ড, সেটা একদম জায়েজ, সেটা আইনগতভাবেই জায়েজ, অথচ আপনি ক্ষমার কথা বলছেন, সেটা কিভাবে হয়? বিচার হতে হলে তো সমান বিচার হতে হবে। বর্তমান যে সরকার মধ্যে কি আপনারা বেশি শক্তিশালী, নাকি আপনারা 3 জন, অন্যরা 17 জন, মানে এরকম কি কোনো গ্রুপিং আছে, নাকি আপনারা সবার মধ্যে ভালোই সমন্বয় আছে? আপনি বাইরে থেকে কি বোঝেন? না, এই জায়গাটি আমার কাছে একটু আলাদা রকম। সেই জায়গাটি হচ্ছে আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে যে 3 জন সরকারের বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিত্ব করছেন এবং সরকারের অংশ, তারা যখন ওই জায়গাটিতে থাকেন, সরকারের জায়গাটিতে, তাদের তখন ওই নির্দিষ্ট জায়গাটিতে আসলে সরকারের হয়ে বিভিন্ন জায়গায় কাজ করার যে একটি আলাদা রকমের যে একটি ক্ষমতার জায়গা, কিংবা বিভিন্ন জায়গায় কাজ করার যে তাদের নির্দিষ্ট কিছু আলাদা ক্ষেত্র রয়েছে, যেগুলোতে তাদের ওই ডিসিশন মেকিং ক্যাপাবিলিটির ওই জায়গাটি রয়েছে, সরকারের হয়ে
সেটি কিন্তু আমাদের ওই জায়গাটিতে নেই। আবার আমাদের একটি অ্যাডভান্টেজ রয়েছে, যে অ্যাডভান্টেজটি হচ্ছে যে তারা সরকারে থাকার কারণে অনেক বিষয় রয়েছে যেগুলো তাদেরকে অনেক মেনে সংযত হয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে হয়, চলতে হয়, প্রোটোকলের মধ্যে থাকতে হয়। সেদিক থেকে আমাদের মনে আমাদের একটা কমফোর্ট জোন হচ্ছে। হ্যাঁ, আমরা সত্যি আমাদের জীবনের প্রথম, আজকে থেকে 3 মাস আগে আমরা কেউ চিন্তা করিনি যে আমরা জীবনে হয়তো এই অভিজ্ঞতাটির মধ্যে দিয়ে যাব। আজকে থেকে 3 মাস আগে কেউ আমরা ভাবিনি যে বাংলাদেশে 3 মাস পরে এই অবস্থায় আসবে। সেই জায়গায় আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় ঠেকছি, শিখছি, ভুল করছি, নিজেদেরকে ঠিক করছি। বাট আমরা তাদেরকে প্রত্যেকটি জায়গা, সরকারের যারা রয়েছে তাদের যে জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে যে এই জায়গাগুলো আমাদের গঠনমূলক ভাবে সমালোচনা করা দরকার, কঠোরভাবে সমালোচনা করা দরকার, সেটি করার আমার যেমন সুযোগ রয়েছে, আবার জনগণের সাথে একদম রাজপথে সংগ্রাম করার যেমন আমার সুযোগ রয়েছে, আবার প্রত্যেকটি জেলায় জেলায় ছুটে গিয়ে আমার সাধারণ যারা আন্দোলনকারী ছিল, ছাত্র জনতা ছিল, তাদের সাথে মেশা, কথা বলা, আমার যারা আহত ভাই বোনেরা কিংবা শহীদ পরিবার রয়েছে তাদের সাথে কথা বলা, এই যে প্রোটোকলের বাইরে থেকে যে এক্সট্রা একটি সুবিধা, আমার যখন ইচ্ছা আমি চলে যেতে পারছি, যখন ইচ্ছা আমি রিক্সায় চলতে পারছি, রাস্তা দিয়ে মাস্ক পরে আমি হেঁটে বেড়াতে পারছি, এই আমার একটা আলাদা অ্যাডভান্টেজ রয়েছে। মানে অর্থাৎ এই জায়গাটিতে আমার মনে হয় যে তাদের যেমন ডিসিশন মেকিং এর সরাসরি একটি প্রভাবের জায়গা রয়েছে, কিন্তু আমি আমার জায়গা থেকে বা আমরা যারা রয়েছি সরকার, আমরা যারা নেই, আমাদের একটি আলাদা কমফোর্টের জায়গা রয়েছে। একই সাথে আমরা বাংলাদেশের এই একটি রাষ্ট্রপতি ইস্যুতে আমরা দেখলাম যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যেমন কথা বলছি। আমি আসছি এটার ব্যাপারে। আপনার এইটাতে আপনি বলছিলেন যে নাহিদ বা মাহফুজ বা আসিফকে অনেক চিন্তা ভাবনা করে কথা বলতে হচ্ছে। চিন্তা ভাবনাটা কি আপনি বা হাসনাত একটু কমই করতেছেন নাকি ইদানিং, নাকি মানে আচ্ছা, আমি আপনার অ্যাঙ্গেলটা বুঝতে পেরেছি। আসলে আমরা চিন্তা ভাবনা কম করছি এটা আমরা মনে করি না, বরং আমি আমার জায়গা থেকে বা হাসনাতের জায়গা থেকে আমি সামগ্রিক ভাবেই বলি। আসলে আমি প্রথমে আপনাকে একটা কথা বলে নিয়েছি, 3 মাস আগে আমরা যে জীবনে এই পর্যায়ে থাকবো এটা আমরা কখনো কল্পনা করিনি, এবং সবগুলোই আমাদের জীবনের নতুন নতুন অভিজ্ঞতা। ইভেন আমরা ওই যে আমরা 4 তারিখে আমরা যখন ঘোষণা দেই যে 6 তারিখে আমাদের লং মার্চ টু ঢাকা হবে, তখনই আমাদের ইনস্ট্যান্ট আবার আমাদের ডিসিশন বিভিন্ন পার্সপেক্টিভ চিন্তা করে প্রায় 30 মিনিটের একটা ডিবেটের পরে আমরা ডিসিশনে আসি যে না, পরশু নয়, আগামীকালই লং মার্চ টু ঢাকা। সো এরকম বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময় আসলে যেটা হয়েছে যে প্রথম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যখন গিয়েছি তখন সেই জায়গাগুলোতে ঠেকেছি। বাট আমাদের যখন আবার সামগ্রিক একটি আলোচনার মধ্যে দিয়ে মনে হয়েছে যে না, এই জায়গা আমাদের এইভাবে কাজ করা দরকার, সত্যি কথা বলতে আমাদের বিবেককে আমরা কোন একটা নির্দিষ্ট জায়গায় একদম কনক্রিট করে রাখি না এবং রাখতেও চাই না। আমরা মনে করি যে কেউ যদি আমাদেরকে এমন কোন একটা পরামর্শ দেয় বা আমাদের নতুন একটা ইনসাইট দেয় যেটা আমাদের মনে হয় গ্রেটার পার্সপেক্টিভে বেটার, তখন আমরা ওটা গ্রহণ করার যে মানসিকতা সেটি রাখি। সেক্ষেত্রে কিছু ভুল হচ্ছে, কিন্তু সবসময় সংশোধন করার চেষ্টা আছে। কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গার থেকে আপনি এসছেন, ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন, যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন, সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী। আপনাকে আর এটি মানে ব্যাখ্যা করে না বললেও চলবে, আপনি নিশ্চয়ই জানেন। কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগের সেই জায়গাটাই দখল করেছেন কিনা? আপনারাই কি এখন একটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কিনা? সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায়, আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন, কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায় একে হুমকি দিচ্ছেন, তাকে ধমকি দিচ্ছেন, তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন, এটা করে দিবেন। এরকম কেন? মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন, মানে এটা কেন? মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আছি আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না, মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয়, ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই। বা সায়ন থেকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই। দেখুন, এই জায়গায় একটি কথা বলি, সেটি হচ্ছে যে আমরা আসলে 5ই অগস্টের অভ্যুত্থান পরবর্তী সময় একদম লম্বা একটা সময় ধরে ইভেন আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন নাশকতার বিভিন্ন রকমের যে প্ল্যান সেগুলো আমাদের সামনে বিভিন্ন ভাবে আসে। এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই তখন মনে করে যে সকল ছাত্র জনতা আবার ঘরে ফিরে গিয়েছে, ক্লাসে ফিরে গিয়েছে। এবং ওই সময়টিতে তারা এমন ভাবে, আমরা দেখেছি সচিবালয়, আপনি নিজেই দেখেছেন, আমরা হাইকোর্টে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি, আমরা গার্মেন্টস কর্মী আমরা সাভারের দিকে দেখেছি, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে ফিরে আসে এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি।
তখন ওই যে আমাদের 3 অগাস্ট কিংবা 18, 19 জুলাই কিংবা 5 অগাস্টের যে Interesting. হুঙ্কার দিয়ে মানে রাজপথে থাকা, interesting, রাজপথে নামা, interesting. ঠিক ওইভাবে আসতে খুবই হয়। খুবই কিন্তু খুবই সত্যি কথা এটি খুবই যে আমরা ইন্টারেস্টিং আসলে পয়েন্ট। ওইভাবে আসতে চাই না, এবং আমরা চাই ধীরে ধীরে যে বিষয়গুলো সংস্কার প্রয়োজন, রাষ্ট্রের স্বার্থে interesting. এখনই যে বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন, ওই বিষয়গুলোতে আমরা কাজ করি, এবং কাজ করে আমরা এই বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই, এবং সবশেষে একটি জনগণের ভোটে নির্বাচিত যে একটি সরকার আমরা দেখতে চাই, সে পথে যাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে আমরা একটি কথা বারবার বলছি যে ফ্যাসিস্টের মাথা চলে গেলেও এই যে ডালপালাগুলো, এগুলো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে উকি দেওয়ার চেষ্টা করে, গর্ত থেকে উঠে আসার চেষ্টা করে, এবং তাদের সাথে আপনি যদি ভালোভাবে ডিল করতে যান, তারা তখন মাথায় উঠে বসে। ওই জায়গায় আপনার মাঝে মাঝে অন্তত তাদেরকে এটা বোঝানোর জন্য যে না, আমরা এখনো আছি এবং প্রয়োজন হলে আবার আমরা রাজপথে নামতে পারি, এটা বোঝানোর জন্য হলেও আসলে মাঝে মাঝে হুঙ্কার দিতে হয়। সার্জিস, খুবই ইন্টারেস্টিং। মানে আমি এরকম শুনছি অনেক সময় পুলিশরা বিপদে পড়ে আপনাদের ডাকে, যে মানে বাংলাদেশের যে মানে আমরা আসলে ব্যাপারটা ঠিক এরকম আমরা আমাদের জায়গা থেকে মনে করিনি। হ্যাঁ। আমাদের জায়গা থেকে ব্যাপারটা এরকম মনে হয়েছে, পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্য কিন্তু এখনো তাদের ওই ভিতরের যে একটি মানসিক বা নৈতিক দুর্বলতার জায়গা সৃষ্টি হয়েছে, তাদের যে কতিপয় সদস্যের যে বর্বরতা কিংবা তাদের যে অতি উৎসাহের কারণে এবং ফ্যাসিস্ট সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরো বেশি প্রমোট করা, তুলে ধরার কারণে, ভবিষ্যতে ফায়দা বা সুবিধা নেওয়ার কারণে তারা এই যে বর্বরতাগুলো চালিয়েছে, এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ। আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়েছে। সেই জায়গা থেকে আসলে তাদের ওই যে নৈতিক যে একটি দুর্বলতা তৈরি হয়েছে মানসিকভাবে, ওই জায়গাটিতে তারা স্ট্রংলি যে কোনো একটি অবস্থা যেভাবে ফেস করার কথা, ওইভাবে তারা অনেক আপনাদের সাহায্য চাই আমি বলবো না, সার্জিস, কিছু কিছু আপনাদের ক্ষেত্রে সাহায্য চাই অথবা কিনা? অনেক ক্ষেত্রে পুলিশ ওইগুলো আপনাদের ওইভাবে সাহায্য তারা চায়, ফেস করতে পারে না। পুলিশ আপনাদের তখন সাহায্য যেটি চাই হয় কিনা? আসলে পুলিশ যে আপনাদের সাহায্য তাদের চায় কিনা? তাদের ক্ষেত্রে থেকে তখন যে জিনিসটি হয় যে আমরা যদি ওখানে কোনো একটি স্টুডেন্টদের অংশ থাকে, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি, কিংবা আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে আমাদের 2 জন উপদেষ্টা এবং একজন আমাদের বিশেষ সহকারী রয়েছেন, তারা তাদের জায়গা থেকে কথা বলার চেষ্টা করে, নাগরিক সমাজের সাথে হোক Okay. কিংবা শিক্ষার্থীদের সাথে হোক। Absolutely. কিন্তু Absolutely, আমার আমি বুঝতে যেটি পারছি। মনে হয় আমি যে বুঝতে পারছি। আসলে এই মুহূর্তে পুলিশের যতটুকু আসলে তাদের জায়গায় স্ট্রং পজিশন দেখানোর কথা, ওটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। অ্যাবসলিউটলি, এবং অ্যাবসলিউটলি মানে আমি আসলে পুরনো কথা বলতে হয়, সায়ন্তের হয়তো কিছু মনে থাকবে। আমি 2014-15 সালে অসংখ্যবার এরকম ছাত্রলীগের নিয়ে প্রোগ্রাম করেছি, ছাত্রলীগ তুই চাস কি, বা ছাত্রলীগের ব্যাপারটা কি, তাদেরকে যখন জানতে চেয়েছি যে তারা কেন পুলিশের কাজ সেটি করতে চাইছে, প্রায় একই উত্তর দিয়েছে সার্জিস আলম। আমার মানে পুলিশ পারছে না বা পুলিশ হচ্ছে না, যাচ্ছে না। একটা জিনিস আপনাকে তাহলে আমি আপনাকে একটা জিনিস আমি জিজ্ঞাসা করি, আবার না, আসবো এখানে আপনার একটা কাছে সার্জিস। বিস্তর পার্থক্য আছে। না, পার্থক্যটা আমি একদম শুনবো, politely পার্থক্যটা আমি এটাতে শুনবো। আমি দ্বিমত প্রকাশ করি। না, না, ঠিক আছে। 2014 সালের না, যে কথা আচ্ছা। আপনি বলছেন, আচ্ছা। আওয়ামী লীগ তখন তার সুসময়ের সর্বোচ্চ মাত্রায়। আচ্ছা। এই টাইমে আওয়ামী লীগের এই যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন, ছাত্রলোক যদি এই এক্সকিউজ দেয় যে পুলিশ নৈতিকভাবে দুর্বল, মানসিকভাবে দুর্বল, পুলিশ রাস্তায় কাজ করতে পারছে না, এটি কোনোদিনও গ্রহণযোগ্য নয়। Okay. কিন্তু আপনি যদি অভ্যুত্থান পরবর্তী একটি সিচুয়েশন দেখেন, এই জায়গা একদম এটার একদম দৃশ্যমান একটি উদাহরণ রয়েছে। ওকে, ওকে। তাই দুই জায়গার ঠিক আছে। সিনারিও বিস্তর একটি পার্থক্য রয়েছে এই জায়গায়। ঠিক